এখন আমাদের সামনে রয়েছে বিনিময় বিলের পক্ষসমূহ, অর্থাৎ আমরা যে বিনিময় বিলগুলো নিয়ে আলোচনা করতেছি, অর্থাৎ যে বিনিময় বিলটা নিয়ে আমরা ধারণা লাভ করার চেষ্টা করতেছি, এই বিনিময় বিলের পক্ষসমূহগুলো, অর্থাৎ একটা বিনিময় বিলে কয়টা পক্ষ যুক্ত থাকতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো মূলত বিনিময় বিলের ক্ষেত্রে পক্ষ থাকে হচ্ছে তিনটা, ঠিক আছে। বিনিময় বিলে মেইন পক্ষ অর্থাৎ মূল পক্ষ কয়টা থাকবে? মূল পক্ষ থাকবে হচ্ছে তিনটা। তাহলে বিনিময় বিলে পক্ষসমূহ মূল পক্ষ কয়টা থাকবে? তিনটি। ওকে, আচ্ছা। তাহলে তিনটি পক্ষের মধ্যে প্রথম যেটা রয়েছে, প্রথম পক্ষটা রয়েছে হচ্ছে আদিষ্ট, আদেষ্টা। তারপর রয়েছে হলো আদিষ্ট এবং সর্বশেষ হচ্ছে প্রাপক। এটা হচ্ছে মেইন তিনটা পক্ষ। ওকে, আচ্ছা। তো প্রথম আদেশটা হচ্ছে পাওনাদার, অর্থাৎ পাওনাদার বা বিক্রেতা, ঠিক আছে। এখন আমরা কি জানি? বিক্রেতা যিনি মূলত বিনিময় বিলটা প্রস্তুত করেন এবং যিনি মূলত অর্থপ্রাপ্তির অধিকারটা রাখেন, ঠিক আছে। তাহলে পাওনাদার বা বিক্রেতা, এবং এনাকে আমরা কি বলতে পারি? বিলের প্রস্তুতকারী, অর্থাৎ বিনিময় বিলটা যিনি প্রস্তুত করলেন, ঠিক আছে। বিনিময় বিলটা যিনি প্রস্তুত করলেন বিনিময় বিলটা, সেই ব্যক্তি হচ্ছেন আদেষ্টা, ঠিক আছে। যিনি প্রস্তুতকারী অর্থাৎ যিনি বিক্রেতা, ঠিক আছে। আমরা কি জানি? বিনিময় বিলের ক্ষেত্রে বিনিময় বিলকে প্রস্তুত করেন যিনি বিক্রেতা বা পাওনাদার থাকেন, তিনি বিলটা প্রস্তুত করেন। তাহলে বিনিময় বিলের ক্ষেত্রে প্রস্তুতকারী হচ্ছেন আদেষ্টা, অর্থাৎ বিক্রেতা বা পাওনাদার হচ্ছেন কি? বিনিময় বিলে আদেষ্টা। তিনি বিলটা প্রস্তুত করে নিয়ে যাবেন, প্রস্তুত করে নিয়ে কাকে দিবেন? সেটা হচ্ছে দেনাদারকে দিবেন, ঠিক আছে। দেনাদার অর্থাৎ যিনি ধারে ক্রয় করতেছেন, তিনি কি করবেন? সেই বিলটা পড়ে সেখানে নিজে স্বাক্ষর করে স্বীকৃতি প্রদান করবেন যে হ্যাঁ, বিলের টার্মস গুলোতে, শর্তগুলোতে আমি রাজি আছি, এই মর্মে সে একটা স্বীকৃতি প্রদান করবে। তাহলে যিনি স্বীকৃতি প্রদান করবেন তিনি কি? তিনি মূলত অর্থ পরিশোধ করবেন, ঠিক আছে। তিনি অর্থ পরিশোধ করার জন্য স্বীকৃতি প্রদান করবেন। তো অর্থ মূলত কে পরিশোধ করে? অর্থ মূলত যিনি দেনাদার বা ক্রেতা রয়েছেন তিনি পরিশোধ করেন। তাহলে আদিষ্ট, ঠিক আছে। আদিষ্ট আমরা জানি যিনি অর্থ পরিশোধ করেন। ওকে, তাহলে আদিষ্ট যিনি অর্থ পরিশোধ করেন, এখানে একটা ধারে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে অর্থ কে পরিশোধ করবে? অর্থ পরিশোধ করবে হচ্ছে ক্রেতা। ওকে, তাহলে এখানে আমরা লিখতে পারি ক্রেতা বা দেনাদার। ইনি হচ্ছেন কি? আদিষ্ট, অর্থাৎ এনার উপর আদেশ দেয়া হয়েছে যেন ইনি নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধ করেন। ওকে, তাহলে দেনাদার ইনি কি? অর্থ পরিশোধকারী। ওকে, আচ্ছা। তিনি হচ্ছেন অর্থ পরিশোধ করবেন। তো দুইটা পক্ষ গেল, একজন হচ্ছেন প্রস্তুতকারী, আরেকজন হচ্ছেন অর্থ পরিশোধকারী, এবং লাস্ট আরেকজন হচ্ছেন প্রাপক। ইনি প্রাপক হচ্ছেন হলো যিনি অর্থ পাওয়ার অধিকার রাখেন, ঠিক আছে। প্রাপক হচ্ছেন অর্থপ্রাপ্তির অধিকার আছে যার, অর্থপ্রাপ্তির অধিকারপ্রাপ্ত যিনি, তিনি কি? তিনি হচ্ছেন প্রাপক। এখন বিলটা যদি মেয়াদ পূর্তির পূর্ব পর্যন্ত পাওনাদার বা যিনি বিক্রেতা বা আদেষ্টা রয়েছেন তিনি যদি নিজের কাছে সংরক্ষণ করেন, তাহলে প্রাপক কি হবেন? প্রাপক হবেন হচ্ছে কে? প্রাপক হবেন হচ্ছে আদেষ্টা, ঠিক আছে। অর্থাৎ বিলটা যদি তিনি মেয়াদ পূর্তির পূর্ব পর্যন্ত হস্তান্তর না করে নিজের কাছে রেখে দেন, তাহলে প্রাপক আদেষ্টা হবে, ঠিক আছে। অর্থাৎ বিলের অর্থটা কে পাবেন? আদেষ্টা পাবেন। ওকে, আর আদেষ্টা যদি এটা হস্তান্তর করে ফেলেন, তাহলে সেই ক্ষেত্রে প্রাপক অন্য কোনো ব্যক্তি হবে। ওকে, আচ্ছা। তাহলে এখানে আমরা লিখতে পারি যে প্রাপকের ক্ষেত্রে একটু সুন্দরভাবে যদি আমরা লিখি, প্রাপক হচ্ছেন আদেষ্টা বা তার নির্দেশে অন্য কোনো ব্যক্তি। ওকে, আদেষ্টা বা তার নির্দেশে অন্য আদেষ্টা বা তার নির্দেশে অন্য কোনো ব্যক্তি, তিনি কি? তিনি হচ্ছেন প্রাপক। তাহলে বিনিময় বিলের তিনটা পক্ষ আমাদের দেখা শেষ। একজন প্রস্তুত করলো, একজন অর্থ পরিশোধ করলো, আর একজন অর্থ পাইল, ঠিক আছে, অর্থ অর্জন করলো। ওকে, আচ্ছা। তো এছাড়াও বিনিময় বিলে আরো কিছু পক্ষ সৃষ্টি হতে পারে, সেটা বিনিময় বিল মূলত হস্তান্তর করার মাধ্যমে এই পক্ষগুলো, নিচে যে পক্ষগুলো রয়েছে সেগুলো মূলত
বিনিময় বিল যদি হস্তান্তর করা হয় সেক্ষেত্রে এই ধরনের পক্ষগুলোর সৃষ্টি হয়। তো প্রথম রয়েছে হচ্ছে অনুমোদন বলে প্রাপক। অনুমোদন বলে প্রাপক। তো অনুমোদন বলে প্রাপককে, এইখানে একটা কথা বললাম প্রাপকের এই জায়গায়, যে প্রাপক কি হবে বিনিময় বিলে, হয় আদেশটা, ঠিক আছে, আদেশটা, অথবা আদেশটার নির্দেশে, ওকে, অথবা আদেশটার নির্দেশে অন্য কোনো ব্যক্তি। এখন ধরলাম এখানে আদেশটা যে ব্যক্তিটা রয়েছেন, ঠিক আছে, আদেশটা যিনি রয়েছেন তার নাম হচ্ছেন মিস্টার করিম, ওকে, আদেশটার নাম হচ্ছে মিস্টার করিম। এখন করিম সাহেব কি করলেন, করিম সাহেব চাচ্ছেন যে তিনি নিজে বিলের অর্থটা সংগ্রহ না করে করিম সাহেবের কাছে আবার একজন লোক কিছু টাকা পায়, ঠিক আছে, যে লোক টাকা পায় ওনার নাম হচ্ছেন রহিম সাহেব। তো করিম সাহেব কি করলো, করিম সাহেব ওই লোকটাকে সরাসরি টাকা পরিশোধ না করে ওনাকে এই বিনিময় বিলটা হস্তান্তর করে দিলেন। কি করে দিলেন, হস্তান্তর করে দিলেন, অর্থাৎ বিনিময় বিলটা হাত বদল করলেন। ওকে, এই হাত বদল করার কারণে বিলের নতুন প্রাপক কি হয়ে গেল, বিলের নতুন করে প্রাপক রহিম সাহেব হয়ে গেলেন। অর্থাৎ এই যে করিম সাহেবের নির্দেশে অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো ব্যক্তিকে রহিম সাহেব। ওকে, আচ্ছা, তো যখন বিনিময় বিল হস্তান্তর করতে হয়, বিনিময় বিল হস্তান্তর করার জন্য অবশ্যই অনুমোদনের প্রয়োজন পড়ে। অর্থাৎ বিনিময় বিল অবাধে হস্তান্তরযোগ্য হলেও এটা শুধুমাত্র হাত বদলের মাধ্যমে হস্তান্তর করা যায় না। এটা আগে হাত বদল করার আগে বিনিময় বিলটাকে অনুমোদন করে দিতে হয়। কে অনুমোদন করবে, অনুমোদন করবে হচ্ছে এই যে অরিজিনাল প্রাপক যিনি, ঠিক আছে, অর্থাৎ প্রধান মেইন প্রাপক যিনি, ঠিক আছে, একদম প্রথম প্রাপক যিনি, তিনি কি, তিনি এটাকে অনুমোদন করবেন। অনুমোদন করবেন কার নামে, এই যে অন্য কোনো ব্যক্তির নামে, ঠিক আছে। এই যে নির্দেশে কথাটা যে বলা আছে, নির্দেশে, এই নির্দেশের অনুমোদনের মানেটা হচ্ছে যে আদেশটা নির্দেশ দিচ্ছেন অন্য আরেকজন ব্যক্তিকে, তার অন্য আরেকজন ব্যক্তিকে অর্থটা পরিশোধ করে দেওয়ার জন্য, ঠিক আছে। অর্থাৎ আদেশটাকে না দিয়ে আদেশটা নিজেই বলতেছেন যে অন্য আরেকটা ব্যক্তিকে তার নির্দেশে অর্থটা দিয়ে দাও, ঠিক আছে, অন্য আরেকটা ব্যক্তিকে আমার নির্দেশে অর্থটা পরিশোধ করে দাও। এইটাই হচ্ছে অনুমোদনের মানেটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে যখন করিম সাহেব এই বিনিময় বিলটা রহিম সাহেবের কাছে হস্তান্তর করতে যাবেন, হস্তান্তর করার জন্য কি করতে হবে, হস্তান্তর করার জন্য রহিম সাহেবের নামে আগে অনুমোদন করতে হবে। কারণ কি, কারণ ওই যে বিনিময় বিল ওইখানে স্পষ্ট করে বলা আছে যে করিম সাহেবের নাম দিয়ে করিম সাহেব অথবা তার নির্দেশে অন্য কোনো ব্যক্তিকে পরিশোধ করা হবে। তাহলে করিম সাহেব যেহেতু নিতেছে না, এখন করিম সাহেবকে কি করতে হবে, করিম সাহেবের নির্দেশ দিতে হবে। নির্দেশ দেওয়ার জন্য কি করতে হবে, করিম সাহেব নির্দেশ দেওয়ার জন্য অনুমোদন করবেন, ঠিক আছে। অনুমোদনটা কার নামে করবেন, অনুমোদনটা কার নামে করবেন, অনুমোদন করবেন হচ্ছে রহিম সাহেবের নামে, ঠিক আছে। আচ্ছা, রহিম সাহেবের নামে অনুমোদন করে দিল। তাহলে এই যে রহিম সাহেবের নামে অনুমোদন করে দিল, এখন তাহলে এই বিনিময় বিলটার অর্থপ্রাপ্তির অধিকারটা বৈধভাবে কার কাছে চলে গেল, অর্থপ্রাপ্তির অধিকারটা বৈধভাবে চলে গেল রহিম সাহেবের কাছে। কারণ অনুমোদনের মানে হচ্ছে নির্দেশ দেওয়া। করিম সাহেব নির্দেশ দিয়ে দিয়েছে রহিম সাহেবকে পরিশোধ করার জন্য, তাহলে এখানে আর কোনো বাধা নেই। এখন এই ক্ষেত্রে এই যে অর্থপ্রাপ্তির অধিকারটা কে পাইলো তাহলে নতুন করে, রহিম সাহেব। কিভাবে পাইলো, করিম সাহেব অনুমোদন করার কারণে কিন্তু রহিম সাহেব অর্থপ্রাপ্তির অধিকারটা অর্জন করলো। তাহলে এখানে আমরা বলতে পারি রহিম সাহেব হচ্ছেন কি, রহিম সাহেব হচ্ছেন অনুমোদন বলে প্রাপক, অর্থাৎ অনুমোদন করার কারণে তিনি অর্থপ্রাপ্তির অধিকার অর্জন করেছেন, ঠিক আছে। তাহলে অনুমোদন বলে প্রাপক কি, অনুমোদন বলে প্রাপক হচ্ছে যিনি অনুমোদনের মাধ্যমে, ঠিক আছে, অনুমোদনের মাধ্যমে অর্থ প্রাপ্তির অধিকার, অর্থপ্রাপ্তির অধিকার অর্জন। অর্থাৎ অনুমোদন বলে প্রাপক হচ্ছেন ওই ব্যক্তি যিনি অনুমোদনের মাধ্যমে বিনিময় বিলের অর্থপ্রাপ্তির অধিকার অর্জন করেন। এই ক্ষেত্রে অনুমোদন বলে প্রাপককে, অনুমোদন বলে প্রাপক হচ্ছেন মিস্টার রহিম সাহেব। আচ্ছা, এটা গেল। এখন এরপর রয়েছে হচ্ছে অনুমোদনকারী। অনুমোদনকারীকে, অনুমোদনকারী হচ্ছে যিনি হস্তান্তরের উদ্দেশ্যে বিলটা অনুমোদন করেন, ঠিক আছে। অর্থাৎ বিনিময় বিলের অর্থটা অন্য কাউকে পরিশোধ করে দেওয়ার জন্য যিনি নির্দেশ দেন। এই যে এখানে যে নির্দেশে কথা বলা আছে না, তার নির্দেশে, কার নির্দেশে, এটা সেটা হচ্ছে এই যে আদেশটার নির্দেশে। তাহলে
অনুমোদনকারী হচ্ছে কি, অনুমোদনকারী হচ্ছে এই ক্ষেত্রে আদেশটা বা করিম সাহেব, ঠিক আছে। ওকে, অর্থাৎ অনুমোদনকারী হচ্ছে হস্তান্তরের উদ্দেশ্যে যিনি অনুমোদন করেন। ওকে, অনুমোদনকারীকে হস্তান্তরের উদ্দেশ্যে যিনি বিল অনুমোদন করেন। তাহলে ক্লিয়ার। এখন দেখেন এখানে হস্তান্তর করার জন্য বিল অনুমোদন কে করছিল? করিম সাহেব অনুমোদন করছিল। কার তরফে, কার নামে অনুমোদন করছিল? রহিম সাহেবের নামে। তাহলে রহিম সাহেব হচ্ছেন অনুমোদন বলে প্রাপক, আর অনুমোদনকারী হচ্ছেন করিম সাহেব। এখন এখানে রহিম সাহেব যদি আবার চান বিলটা তিনি অন্য আরেকজন ব্যক্তির সাথে হস্তান্তর করবেন, ধরলাম তার নাম হচ্ছে আরিফ সাহেব, ঠিক আছে। তাহলে আরিফ সাহেবের সাথে হস্তান্তর করতে গেলে এক্ষেত্রে আরিফ সাহেব আবার নতুন করে হবে অনুমোদন বলে প্রাপক, আর হস্তান্তরকারী কি হবে? মিস্টার রহিম সাহেব। ক্লিয়ার? ওকে, তো তাহলে অনুমোদন বলে প্রাপক, অনুমোদনকারী, এই দুইটা আমরা দেখলাম। এরপর হচ্ছে হলো ধারক, ঠিক আছে। তো ধারক হচ্ছেন যিনি বিনিময় বিলটা ধারণ করে থাকেন, অর্থাৎ বিনিময় বিলটা যার কাছে থাকে। ওকে, সহজ কথা, ধারক হচ্ছে যিনি বিনিময় বিলের দখলটা অর্জন করে রাখেন, ঠিক আছে। যিনি বিনিময় বিলে দখল রাখেন, ঠিক আছে। সহজ কথা, যিনি বিনিময় বিলে দখল রাখেন। দখল রাখা মানে কি? দখল রাখা মানে হচ্ছে বিনিময় বিলটা যার কাছে, যার দখলে থাকে, ঠিক আছে। বিনিময় বিলের উপর যার অধিকার থাকে, বিনিময় বিলে দখল রাখেন। ওকে, আচ্ছা। তো তাহলে ধারকের মেইন মানেটা হচ্ছে যিনি বিনিময় বিলে দখল রাখেন বা বিনিময় বিলটা যার দখলে থাকে তিনি হচ্ছেন ধারক। তবে বহির্বিশ্বে সব জায়গাতে বিনিময় বিলের ধারকটাকে এইভাবে আইডেন্টিফাই করা হলেও বাংলাদেশে যে হস্তান্তরযোগ্য দলিল আইন রয়েছে সেই আইনের ৮ ধারাতে সুপারিশ করা হয় যে কোনো ব্যক্তি বিনিময় বিলের ধারক তখনই হবেন যখন তিনি আইনসম্মত উপায়, ঠিক আছে, যখন তিনি আইনসম্মত উপায়ে বিনিময় বিলটা অর্জন করবেন, ঠিক আছে। আইনসম্মতভাবে অধিকার, অর্থপ্রাপ্তির অধিকার যেটা রয়েছে, অধিকার অর্থাৎ বাংলাদেশের আইনের ৮ ধারা অনুযায়ী আইনসম্মতভাবে কোনো ব্যক্তি যদি বিনিময় বিলের অর্থপ্রাপ্তির অধিকার অর্জন করেন তখন ওই ব্যক্তিকে কি বলা যাবে? তখন ওই ব্যক্তিকে বলা যাবে বিনিময় বিলের ধারক। তবে বহির্বিশ্বে মূলত বিনিময় বিলটা যার কাছে থাকে তাকে বিনিময় বিলের ধারক বলে গণ্য করা হয়। ওকে, আচ্ছা। এখন আমরা দেখব যথাকালে ধারকটা কি। এর আগেও যথাকালে ধারক নিয়ে আলোচনা করে আসছি। যথাকালে ধারক হচ্ছেন বিনিময় বিলের ওই ধরনের ধারণকারী যিনি বিনিময় বিলটা আইনসম্মতভাবে অর্জন করেছেন, ঠিক আছে। যিনি বিনিময় বিলটা আইনসম্মতভাবে অর্জন করেছেন এবং যিনি বিনিময় বিলটা অর্থপ্রাপ্তির ক্ষেত্রে সবচেয়ে বেশি অধিকার লাভ করেন, সবচেয়ে বেশি আইনগত অধিকারের সুবিধা পান, ঠিক আছে। কথা নোট করেন, ধারকের থেকে বেশি কে আইনগত সুবিধা বেশি পান? সেটা হচ্ছে যথাকালে ধারক। কারণ যথাকালে ধারকের মেইন ক্রাইটেরিয়া হচ্ছে তিনি আইনসম্মতভাবে বিলটা ধারণকারী হবেন। এখন ধারকের ক্ষেত্রে আমরা বলছিলাম ৮ ধারা অনুযায়ী আইনসম্মতভাবে অধিকার অর্জন করতে হবে। আবার দেখিয়েছিলাম যে যিনি দখল রাখেন তিনিও ধারক বলে গণ্য হন। অর্থাৎ এখানে নরমালাইজ করা হয়েছে ব্যাপারটা, আইনসম্মতভাবে অধিকার অর্জন করবেন এই ব্যাপারটা এখানে একটু নরমাল এই ধারকের ক্ষেত্রে, ঠিক আছে। কিন্তু যথাকালে ধারকের ক্ষেত্রে এটা কি? যথাকালে ধারকের ক্ষেত্রে এটা হচ্ছে ম্যান্ডেটরি যে অবশ্যই আইনসম্মত উপায়ে বিলটা কি করতে হবে? ধারণ করতে হবে, ঠিক আছে। অর্থাৎ আইনসম্মত উপায় বলতে কি? আপনি এই যে বিলটা ধরেন রহিম সাহেব থেকে আরিফ সাহেব বিলটা এখন ধারণ করে আছেন, তাহলে বিলটা কার কাছ থেকে আসছে? রহিম সাহেবের কাছ থেকে। এখন আইনসম্মতভাবে এটা হতে গেলে কি করতে হবে? অবশ্যই আগে আরিফ সাহেবের রহিম সাহেবের থেকে অনুমোদন নিতে হবে। যখন রহিম সাহেব আরিফ সাহেবকে অনুমোদন করে দিবে তখন আরিফ সাহেব কি হলো? আইনগতভাবে বিলটা অধিকার অর্জন করলেন, ঠিক আছে। আবার যদি এটা আমি ধারকের ক্ষেত্রে দেখাই তাহলে রহিম সাহেবের কাছে আরিফ সাহেব যদি চুরি করে নিয়ে আসে তাহলে সেটা কিন্তু আরিফ সাহেবই ধারক বলে গণ্য হবে, ঠিক আছে। আচ্ছা,
তো তাহলে এখানে দেখেন এই যথাকালে ধারক কে প্রথমত, যথাকালে ধারক প্রথমত হচ্ছেন যিনি আইনসম্মতভাবে বিলের ধারক হন। তাহলে প্রথমটা লিখলাম আইনসম্মতভাবে, অর্থাৎ মেইন প্রথম শর্তটাই হচ্ছে আইনসম্মতভাবে ধারক হতে হবে, আইনসম্মতভাবে ধারক হন। ওকে, আচ্ছা আইনসম্মতভাবে ধারক হন। তারপর 2 নাম্বার কি বলা যেতে পারে? 2 নাম্বার বলা যেতে পারে যিনি যথাকালে ধারক হবেন তিনি অবশ্যই বিলটা মেয়াদ পূর্তির পূর্বে বিলটা ধারক হবেন। ঠিক আছে, মেয়াদ পূর্তির পূর্বে বলতে তার বিলটার মেয়াদ আছে 30/2/2021 পর্যন্ত, মানে সরি 30/2 কিভাবে 30/3/2021 পর্যন্ত। ওকে, আচ্ছা মানে 30শে মার্চ 2021 পর্যন্ত বিলটা মেয়াদ আছে। অর্থাৎ যিনি যথাকালে ধারক হবেন তাকে অবশ্যই এই 30/3/2021 এর আগে বিলটা ধারণ করতে হবে। ঠিক আছে, তার মানে এখানে বলা যেতে পারে মেয়াদ পূর্তির পূর্বে ধারক হতে হবে। ঠিক আছে, মেয়াদ পূর্তির মেয়াদ পূর্তির পূর্বেই ধারক হন, মেয়াদ পূর্তির পূর্বে যিনি ধারক হন। তারপর হচ্ছে যিনি যথাকালে ধারক হবেন তিনি অবশ্যই মূল্যবান প্রতিদানের বিনিময়ে ধারক হবেন। অর্থাৎ এই যে দেখেন করিম সাহেবের থেকে রহিম সাহেব ধারক হয়ে যাচ্ছেন, রহিম সাহেব থেকে আরিফ সাহেব ধারক হয়ে যাচ্ছেন, এই প্রত্যেকটা স্টেজে যিনি ধারক হচ্ছেন, যেমন একবার রহিম সাহেব আমরা কি জেনেছিলাম যে রহিম সাহেব করিম সাহেবের কাছে টাকা পান, এই কারণে করিম সাহেব রহিম সাহেবকে বিলটার অনুমোদন দিয়ে দিয়েছে। অর্থাৎ দেখেন রহিম সাহেব টাকার বিনিময়ে বিলটা পাইতেছেন, অর্থাৎ একটা মূল্যবান প্রতিদান কিন্তু করিম সাহেবকে তিনি আগেই পরিশোধ করে দিয়েছেন। এরপর রহিম সাহেব যখন আরিফ সাহেবের সাথে হস্তান্তর করতেছে তখন কি অনুমোদন করতে হইতেছে। এখন রহিম সাহেব অবশ্যই আরিফ সাহেবকে তখনই অনুমোদন করবে যখন আরিফ সাহেব নির্দিষ্ট পরিমাণ অর্থ রহিম সাহেবকে পরিশোধ করবে। তার মানে যথাকালে ধারক হতে গেলে অবশ্যই কি হতে হবে? অবশ্যই একটা মূল্যবান প্রতিদান থাকতে হবে। ঠিক আছে, একটা মূল্যবান প্রতিদানের বিনিময়ে যথাকালে ধারক হতে হবে। ওকে, আচ্ছা তো এখানে আমরা লিখে দিই মূল্যবান প্রতিদানের বিনিময়ে মূল্যবান প্রতিদানের বিনিময়ে ধারক হন। ওকে, আচ্ছা এবং সর্বশেষ হচ্ছে যদি কোনো ব্যক্তি বিনিময় বিলের মালিকানায় ত্রুটি রয়েছে, ঠিক আছে, বিনিময় বিলের মালিকানায় ত্রুটি রয়েছে এরকম কোনো নোটিশ না পেয়ে, ঠিক আছে, বিনিময় বিলের মালিকানায় ত্রুটি রয়েছে এরকম কোনো নোটিশ না পেয়ে বিনিময় বিলের ধারক হন। অর্থাৎ এটা আমরা এইভাবে লিখতে পারি যে বিলের মালিকানায় ত্রুটি রয়েছে এমন নোটিশ না পেয়ে সরল বিশ্বাসে বিলের মালিকানায় ত্রুটি রয়েছে এমন নোটিশ না পেয়ে সরল বিশ্বাসে বিলের ধারক হন। অর্থাৎ এখানে যদি আরিফ সাহেব যখন যথাকালে ধারক হচ্ছেন, ঠিক আছে, তিনি যখন রহিম সাহেবের কাছ থেকে নিতেছেন তখন তিনি বিশ্বাস করতেছেন যে রহিম সাহেব যে বিলটা তাকে দিতেছে এই বিলের মালিকানায় কোনো ত্রুটি নেই। অর্থাৎ রহিম সাহেব বিলটা যথাযথভাবেই অন্য কোনো পক্ষের নিকট থেকে পেয়েছিল। ঠিক আছে, অর্থাৎ রহিম সাহেব আইনসম্মতভাবেই বিলটা পেয়েছিল। ওকে, আচ্ছা তো এখন রহিম সাহেব যদি করিম সাহেবের কাছে বিলটা চুরি করেও আনে, ঠিক আছে, রহিম সাহেব যদি করিম সাহেবের কাছ থেকে বিলটা চুরি করে আনে এবং এটা যদি আরিফ সাহেব না জানে, ঠিক আছে, আরিফ সাহেব না জেনে যদি বিলটা আরিফ সাহেব কিনে নেয় মূল্যবান প্রতিদানের বিনিময়, তাহলে এই ক্ষেত্রেও আরিফ সাহেব কি পাবে? আরিফ সাহেব আইনগত অধিকার পাবে। কিসের অধিকারটা পাবে? আইনগত অধিকার, সেটা হচ্ছে অর্থ প্রাপ্তির আইনগত অধিকারটা আরিফ সাহেব লাভ করবে।
ঠিক আছে? এই জন্য বলা হয়েছে বিলের মালিকানায় ত্রুটি রয়েছে এমন নোটিশ না পেয়ে সরল বিশ্বাসে যদি কেউ ধারক হন। অর্থাৎ এখানে আমি বললাম যে রহিম সাহেব যদি কবির সাহেবের নিকট থেকে চুরি করে আনে বিলটা এবং সেটা যদি আরিফ সাহেব মূল্যবান প্রতিদানের বিনিময়ে রহিম সাহেবের কাছ থেকে কিনে নেন, তাহলে সেক্ষেত্রে আরিফ সাহেব কিন্তু একজন যথাকালে ধারক হবেন এবং এই ব্যাপারে এই ক্ষেত্রে আরিফ সাহেব আইনগত অধিকার সবচেয়ে বেশি লাভ করবেন, অর্থাৎ তার অর্থপ্রাপ্তির অধিকার কোনোভাবে কি হবে না, ক্ষুণ্ণ হবে না। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই ছিল হচ্ছে যথাকালে ধারক এবং সর্বশেষ রয়েছে প্রয়োজন বোধে মধ্যস্থতাকারী, অর্থাৎ যখন এই বিনিময় বিলটা হস্তান্তর করা হবে একজন থেকে আরেকজন। এখানে আমরা বললাম যে এখানে আমরা নরমালি যেটা দেখাইছি, এখানে হয়তো দুইজন ব্যক্তি পরিচিত থাকতে পারে, অর্থাৎ দুইজন পরিচিত ব্যক্তির মাধ্যমে হস্তান্তরিত হতে পারে। আবার দেখা যেতে পারে যে দুইজন অপরিচিত ব্যক্তি, অর্থাৎ একজন আরেকজনকে চিনে না এমন কোনো ব্যক্তির মাধ্যমে বিনিময় বিল হস্তান্তর করা যেতে পারে। তো যখন অপরিচিত ব্যক্তির মাধ্যমে হস্তান্তর করা হবে, তখন যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সেখানে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে, অর্থাৎ বিনিময় বিলে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে, তাহলে সেই পক্ষকে বলা হয় প্রয়োজন বোধে মধ্যস্থতাকারী। অর্থাৎ বিনিময় বিলটা হস্তান্তরের ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করে, তখন সেই পক্ষটা হবে বিনিময় বিলে প্রয়োজন বোধে মধ্যস্থতাকারী। ওকে, আচ্ছা। এবং বিনিময় বিলের অর্থ যদি পরবর্তীতে পরিশোধের ক্ষেত্রে কোনো ঝামেলার সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে সেটাও সেই সংক্রান্ত যে বিবাদের সৃষ্টি হয়, সেই বিবাদও কে নিষ্পত্তি করে, সেটা হচ্ছে এই যে মধ্যস্থতাকারী, অর্থাৎ যিনি হস্তান্তরের ক্ষেত্রে মধ্যস্থতা করেছিলেন, তিনি পরবর্তীতে বিল সংক্রান্ত যে কোনো ঝামেলা হলে সেই ঝামেলা নিষ্পত্তি কে করে থাকে, এই প্রয়োজন বোধে মধ্যস্থতাকারী। ওকে, তাহলে এই ছিল হচ্ছে বিনিময় বিলের পক্ষসমূহ। আচ্ছা, এখন তাহলে আমরা আমাদের পরবর্তী স্লাইডে চলে যাই।